এলাকার মানে মানুষের হচ্ছে মনে করে যে আমি তাদের ঘরের ছেলে। আমি মানুষের ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতাম, ভালো কিছু করার চেষ্টা করতাম। দেশ, মানুষ, এদের জনগণের ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নেই। প্রথম পরিচয় হচ্ছে যে আমি ধানের শীষের প্রার্থী। দ্বিতীয় পরিচয় হচ্ছে যে আমি এলাকার ছেলে। তৃতীয় জিনিস হচ্ছে যে আমার অতীত। আমার অতীত আমার পক্ষে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে পরিকল্পনা নিয়ে আগামী বাংলাদেশ গড়তে চাচ্ছেন। আপনি ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন, আন্দোলন সংগ্রামী ছিলেন। এখন আপনি জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করতেছেন। আসলে এটার পেছনে আপনার টার্গেটটা কি? আপনি কেন জনপ্রতিনিধি হতে চান? প্রথম হচ্ছে যে আমি একটা আদর্শিক বা আবেগ আদর্শ থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। আমি রাজনীতি যখন শুরু করেছি এই এলাকার থেকে, এই বাসার থেকেই শুরু করেছি। আজকেও আমি কিন্তু এই বাসাতেই আছি। মানে আমার একটা শিকড়। এখানের একেবারে মানে শিকড় থেকে বেড়ে ওঠা হচ্ছে রাজনীতি করতেছি। মানুষের সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক আছে। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক সম্পর্কগুলি আছে। তা এই এলাকাটা আসলে অবহেলিত একটা এলাকা। আমাদের অনেকগুলি ওয়ার্ড নতুনভাবে সিটি কর্পোরেশন যুক্ত হয়েছে। আপনি যদি বিশেষ করে এই যে ৭১, ৭২ বা ৭৩, ৭৪, ৭৫ এই ওয়ার্ডগুলিতে যান, দেখবেন এখনো বিশাল বিশাল বাঁশের সাঁকো আছে। বাঁশের সাঁকো এক একটার ৪০০ হাত ৫০০ হাত বড় লম্বা। মানে এক একটা ওই যে বড় ব্রিজ, যেমন পাকা ব্রিজ, বাঁশের সাঁকোই এক একটা এত বড় বড়। মানে আবার রাস্তাঘাটের উন্নয়ন নাই। আমাদের এখানে আসলে অনেক কিছু প্রয়োজন। তা এলাকার মানে মানুষের হচ্ছে মনে করে যে আমি তাদের ঘরের ছেলে, আমি তাদের সন্তানের মতো। তারা যে কোনো সময় আমাকে পাবে। তারা মনে করে যে আমার কাছে তাদের অভাব অভিযোগগুলো খুব সহজেই জানানো সম্ভব। আমার কাছে খুব সহজেই তারা আসা সম্ভব। এবং তারা এটা বিশ্বাস করে, যেহেতু আমি এখানে রাজনৈতিক ৩৮ বছর যাবৎ সম্পৃক্ত, তারা মনে করে যে আমার কাছে একটা সমস্যার কথা বললে আমি সর্বোচ্চ চেষ্টা করব সেটা সাথে সম্পৃক্ত হয়ে সেটা একটা পজিটিভ কিছু করার জন্য। মানে আমার চেষ্টার জায়গায় তারা কোনো সন্দেহ করে না। তারা মনে করে যে আমার মানসিকতা, আমার অতীত বলে যে কোনো সমস্যার ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। পারি না পারি এটা পরের ব্যাপার, কিন্তু করে দেওয়ার জন্য, পজিটিভ কিছু করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকে। এবং আমাকে তারা খুব সহজেই পাবে। আর আমার বাসাটা তো ছোট, সুতরাং এখানে ঢোকার জন্য আসলে কোনো মানে সমস্যা নাই, বের হওয়ার সমস্যা নাই। আর আমাকে যে কোনো সময় পাওয়াটাও খুব সহজ তাদের জন্য। তারা তাদের আপনজন মনে করে। সেই একটা ভালোবাসার দায়বদ্ধতা থেকে, এলাকার মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থেকেই আজকের এখানে আসা। তারপরও যেটা হচ্ছে যে আমি আসলে নমিনেশন পাবো বা আমাকে দল দিবে এটা তো আমার জানা ছিল না। দল আমাকে একটা দায়িত্ব দিছে, আমি এখন সেই দায়িত্বটুকু পালন করতেছি। আমি এরকম কোনো প্ল্যান করে যে নির্বাচন করব বা নমিনেশন নিব বা জনপ্রতিনিধি, এটা কোনো প্ল্যান ছিল না। আমি মানুষের ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতাম, ভালো কিছু করার চেষ্টা করতাম। এখন দল আমাকে দায়িত্ব দিয়েছে জনগণের কাছে যাওয়ার, জনগণ আমাকে তাদের আপনজন হিসেবে বেছে নিয়েছে। আমি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনার নির্বাচনী এলাকায় অভিযোগ আছে প্রচুর মাদক ব্যবসা হয় এবং মাদক সেবী আছে। আপনি নির্বাচিত হলে এই বিষয়ে আসলে কি পদক্ষেপ নিবেন? এখানে যেটা হচ্ছে আসলে আমরা এটা আসলে আমাদের নিয়ন্ত্রণ প্রতিটা করা সম্ভব না, কিনা? না, এটা মাদক আসলে আমাদের সামাজিক অবক্ষয়ের একটা অংশ। এবং মাদককে আসলে নিয়ন্ত্রণ করা উচিত। এবং মাদককে নিয়ন্ত্রণ করার পাশাপাশি আমাদের এই তরুণ সমাজে তারাও তাদেরকে বিকল্প আসলে একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। রাইট। আমাদের এখানে যেমন আ যারা অলস সময় কাটায় তাদেরকে যদি আমরা প্রতিটা ওয়ার্ডে, ওয়ার্ডে আমাদের যদি আমরা যেমন ইনডোর কিছু গেমসের ব্যবস্থা করতে পারতাম। বাইরের দেশগুলিতে যেরকম দেখা যায় যেখানে মাঠের অপতলা বা জায়গা নেই, তারা ইনডোর অনেক গেমসের আয়োজন করে দেয়। এখানে যেমন আমরা যদি জায়গা সুইমিং পুলের ব্যবস্থা করতাম, আমরা যদি ইনডোর ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করে দিতাম, ইনডোর গেমসের যদি ব্যবস্থা করে দিতাম, লাইব্রেরির ব্যবস্থা করতাম, অথবা সোশ্যাল মিডিয়াতে তাদের কারিগরি শিক্ষায় যদি তাদেরকে উপযুক্ত করার ব্যবস্থা করে দিতাম, তাইলে এই অলসতার থেকে তারা যে বিপদগামী হয় ওইটা হতো না। আরেকটা হচ্ছে যে মাদকের সাথে যারা সম্পৃক্ত তারা আসলে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পায় অথবা তারা প্রশাসনিক আশ্রয় পায়। এই জায়গায় রাজনৈতিকভাবে ইনশাল্লাহ আমি বলতে পারি যে এই জায়গায় কোনো রকম গাফিলতি হবে না। আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনিক এই ব্যাপারটা যদি তারা খুব কঠোর অবস্থান গ্রহণ করে, আর আমার জায়গায় যেহেতু আমি জিরো টলারেন্সে থাকবো, তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি কখনোই এইগুলি পছন্দ করি না বা
আমার এই যে আমি বললাম না, গত 38 বছর যাবৎ মানুষ আমাকে রাজনৈতিক চিনে। আমি কখনো দল ক্ষমতায় ছিল, কখন বিরোধী দল ছিল। অন্তত আমি ব্যক্তিগত জায়গায় এগুলির সাথে কখনোই কোনো কিছুর সাথে জড়িত। আপনি এলাকায় ঘুরলে বা আমার অন্য দলের লোকজনও আমার নামে এসে কোনো ক্ষেত্রে কোনো অভিযোগ পাবেন না। মানে আমি নিজেকে ওইভাবে চলার চেষ্টা করছি, ওইভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। এটা দীর্ঘদিনেও আসলে যেটা দেখা গেল যে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। আসলে এটা এভাবে সেভাবে উন্নয়নটা হয়নি কেন? বা আপনি কি পদক্ষেপ নিবেন? আসলে ভুক্তভোগী তো আমি নিজেও। জি, আমি তো এই এলাকায় থাকি। জি, আমার তো এই এলাকায় অলিতে গলিতে চলাফেরা করতে হয়। এখন আমি যখন মানে এই রাস্তা, ভাঙা রাস্তার ঝাঁকুনিতে আমিও খাই। জি, হ্যাঁ, এই রাস্তা দিয়ে হেঁটে তো আমিও যাই। তা সেক্ষেত্রে যেটা হচ্ছে যে, এখানে যে আসলে আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এখানে প্রচুর রাস্তাঘাট প্রয়োজন, সংস্কার প্রয়োজন, প্রশস্ততা প্রয়োজন, নতুন, নতুন রাস্তাঘাটের আরো কাজ করা প্রয়োজন। এইখানে এখন হচ্ছে যে আমাদের সীমাবদ্ধতা, আমরা যেটা বুঝি, দেশ ছোট, মানুষ অনেক বেশি, চাহিদা অনেক বেশি। তাইলে আমরা যেটা মনে করি যে আমাদের আ আ খুব মানে স্বল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা যদি এই কাজগুলি করতে পারি, তাহলে, এবং এই ব্যাপারে সরকারের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। আমি বললাম না যে এখানে ৫ টা ওয়ার্ড যেগুলো আগে ইউনিয়ন ছিল, সেসব জায়গায় গেলে এখনো আপনি ৪০০-৫০০ হাত বড়, বড় এই বাঁশের সাঁকো পাবেন। কালকেও আমি ওই যে ৭৫ এ ছিলাম সারাদিন। ওইখানে আমাদের কয়েকটা মিলাদ মাহফিল ছিল, দোয়া মাহফিল ছিল। তো ওইখানে আসার সময় হেঁটে, হেঁটে গেছি। হ্যাঁ? ওই জায়গাগুলি এরকম বাজে অবস্থা। আসলে তো আমাদের এলাকার এরা ট্যাক্স দিবে, নাগরিক সুবিধা পাবে না। না, এটা তো এটা হইতে পারে আপনি না। আসলে নির্বাচিত হলে এগুলো উন্নয়নে মানে ভালো আমি পদক্ষেপ নিবেন কিনা? আমার তো আসলে মানে আমার কাজটাই তো এটা। আমার কাজ হচ্ছে দেশের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করা আর এলাকার মানুষের এলাকার উন্নয়নে কাজ করা। হ্যাঁ? এটার জন্য আমার সময়ই যাবে এগুলি করে। জরিপেও উঠে এসছে যে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে। তো সেক্ষেত্রে আপনি বিএনপির একজন প্রার্থী, আপনারও জয়ী হওয়ার সম্ভাবনা আছে। তো জয়ী হলে দেখা যায় যেটা সরকারি দলের লোকজন সাধারণত চাঁদাবাজিটা বেশি করে। তো এলাকায় এটা নিয়ে অনেক বিরূপ প্রভাব পড়ে। এইটা আপনি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ১ম হচ্ছে যে জনগণ যদি ভোট দেয়, তাহলে বিএনপি জনগণের ব্যালটের, কারণ বিগত দিনে আপনারা হয়তোবা কয়েকটা নির্বাচন দেখছেন যেখানে মানুষ ভোট না দিয়েও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া যেত। কিন্তু এবারের নির্বাচন তো আমরা সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে একেবারে তার জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সুতরাং সেই প্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধতার মধ্যে থাকবেই। হ্যাঁ, আর আমি যেহেতু এলাকার ছেলে, আমি তো দায়বদ্ধতার মধ্যে আগের থেকেই সবসময় ভালোবাসার জায়গাটায় থাকি। দায়বদ্ধতা আমার একটা আছেই। আর যে চাঁদাবাজির যে ব্যাপারটা বললেন, সেটি হচ্ছে যে আসলে এই ব্যাপারে আমি আমার রাজনৈতিকভাবে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। দরকার হলে কাউকে যদি আমরা মানে রাজনৈতিকভাবে গ্রহণ করার পরেও সে যদি না, আমরা প্রশাসনের হাতে তাদেরকে, প্রশাসনকে বলব যে ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেখানে যেহেতু আমি নিজেকে ইনশাল্লাহ একটা পজিটিভ মানসিকতার মধ্যে চলি। সুতরাং ইনশাল্লাহ আমার কাছে দেশ, মানুষ, এদের জনগণের ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নেই। দল, এর বাইরে কারো কাছে দায়বদ্ধতা নেই। ঢাকা ৯ আসনের ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যানজট, জলাবদ্ধতা এবং বাসযোগ্যতার অভাব, এই তিনটাকে একসাথেই গাঁথা বলা চলে ঢাকা ৯ আসনে। এই তিনটার সমাধানে আপনার প্রথম ১০০ দিনের পরিকল্পনা কি থাকবে? যেটা হচ্ছে যে আসলে আমি বললাম না যে আমরা হচ্ছে সিটি কর্পোরেশনের নাগরিক। এটা আমরা যখন বললে মনে হয় যে আমি মনে হয় রাজধানীতে বসবাস করি। কিন্তু যখন আমি সুযোগ সুবিধাগুলি প্রশ্ন আসে, তখন মনে হয় যে আসলে আমি সুযোগ সুবিধা বঞ্চিত একটা পাড়াগাঁয়ে বসবাস করি। যেটা গ্রামেও যে সুযোগ সুবিধা থাকে, আমি মনে হয় সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সুতরাং আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে যে এলাকার মানুষকে এই সেবাগুলি এনে দেওয়া। তাই এখানে যানজট একটা ব্যাপক যানজটের ব্যাপারটা আসলে সারা ঢাকাতেই এই অবস্থাটা বিরাজমান। আর জলাবদ্ধতার যে ব্যাপারটা হচ্ছে, আমাদের আসলে এখানে খালগুলিকে ভরাট করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আমরা এই মানে বারবার সিটি কর্পোরেশন বা অন্যান্য যারা আছে তাদেরকে বলতেছি যেগুলি পরিষ্কার, অনেক কালভার্ট করে, অনেক জায়গায় ব্রিজ করে এগুলিকে ভরাট করে দেওয়া হয়েছে। তো এগুলি উদ্ধার করা প্রয়োজন। আর যেগুলিকে আমার মানে পানি চলাচলের প্রবাহটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে এখান থেকে বের আসা। আর যানজটের যে ব্যাপারটা, এটা আসলে প্রশাসনিক ভাবে কিছু করা উচিত। কারণ হচ্ছে যে দেখা যায় যে আমাদের ঢাকাতে লাইসেন্সবিহীনই অনেক
যান চলে, যেগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয় না, যে কারণে আমরা এমনি আমাদের রাস্তাঘাট ছোট এটার থেকে। তাই আমাদের আসলে এইসব ব্যাপারে আমাদের চেষ্টার জায়গায় আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আর বাকিটা যারা মানে যদি আমাদের দল ক্ষমতা আসে সেখানেও আমরা এই ব্যাপারগুলি বাস্তবায়নের জন্য বলবো। আপনি ব্যক্তিগতভাবে কেন মনে করছেন ঢাকা নয়ের জনগণ আপনাকেই বেছে নেবে? আমি এই কথা কখনোই বলি নাই যে ঢাকা নয়ের জনগণ আমাকেই বেছে নেবে। আমি বলেছি যে আমি এলাকার ছেলে, গত ৩৮ বছর যাবৎ তারা আমাকে চিনে, আমার অতীত এবং তারা আমার সাথে সম্পর্ককৃত। তারা এই ৩৮ বছর যাবৎ আমি এই বাসাতেই বসবাস করি। আমার বাসা সবাই চিনে, সবাই জানে আমি কোথায় বসবাস করি, এবং আমার বাসায় আসতে তাদের কখনোই কোনো রাজনৈতিক মাধ্যমকে খুঁজে নিতে হয়নি। তারা এলাকার ছেলে হিসেবে তাদের একজন নিকটজন হিসেবে যে কোনো সময় আমার কাছে আসতে পারে। সুতরাং তারা তাদের আপনজন হিসেবে, একজন আপনজনকে কেউ তো ফেলে দেয় না। তা আমি তাদের যদি যেহেতু ৩৮ বছর তাদের আপনজন হতে পেরেছি, সেই মানে ভালোবাসার জায়গা অধিকারটুকু থেকে বলি যে মানে অতীতেও তারা আমার সাথে সর্বস্ব ছিল। তারা আমার সম্বন্ধে মানে সবকিছুই জানে। হ্যাঁ, সুতরাং এবং তারাও এটা বিশ্বাস করে আমি তাদের আপনজন। আপনজনকে তো আসলে কেউ ফেলে দিতে চাবে না। ধানের শীষের প্রার্থী হিসেবে আপনি আসলে কেমন সাড়া পাচ্ছেন ভোট চাইতে গিয়ে? ব্যাপার হচ্ছে যে প্রথম পরিচয় হচ্ছে যে আমি ধানের শীষের প্রার্থী। দ্বিতীয় পরিচয় হচ্ছে যে আমি এলাকার ছেলে। তৃতীয় জিনিস হচ্ছে যে আমার অতীত। আমার অতীত আমার পক্ষে। মানে অতীত কর্মকাণ্ড এলাকার মানুষ মনে করে যে আমার যে একটা সুন্দর একটা অতীত আছে, এই অতীত তাদেরকে আস্থার জায়গাটা তৈরি করে দেয়। যে হ্যাঁ, অতীত যেহেতু সে এত মানে চড়াই উতরাইয়ের মধ্যেও আমাদের পাশে থেকেছে। আমরা যদি তাকে প্রতিনিধি বানাই, তাহলে সে এলাকার জন্য, তাদের জন্য কাজ করবে, এই বিশ্বাসটুকু তারা আছে। সুতরাং তার এলাকার যেমন তার অনেকে ধানের শীষকে আমার দলের যারা আছে ধানের শীষকে ভালোবাসে বা তারা তা ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার এলাকার ছেলে হিসাবে অনেকেই মনে করে যে সে তো এলাকার ছেলে। দুইটাকে সংমিশ্রণ করেই আমি মনে করি ধানের শীষেতেও আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে পরিকল্পনা নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাচ্ছেন। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের মনে তাদের একটা ভালোবাসার জায়গা স্থান করে নিয়েছেন। সুতরাং তারা আমাদের দুইজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা, আর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই পরিকল্পনা ৩১ দফা, এই দুটার তাদের বিশ্বাসের জায়গা স্থান করতে পেরেছে। সেই কারণে আমি মনে করি যে মানুষ ধানের শীষের পক্ষে অবস্থান নেবে। আপনি নির্বাচিত হলে কোন বিষয়ে সবার আগে সবচেয়ে বেশি জিরো টলারেন্স থাকবে? গতকালকেও আমরা কিন্তু ইয়ুথ ভয়েসে একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। সেখানে প্রায় ৪০০-৪৫০ ছাত্রছাত্রী ছিল। হ্যাঁ, তরুণ-তরুণীরাও ছিল। সেখানে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আ এখন যে কাজটা করতে আমরা যাচ্ছি, দোয়া বা সৌজন্য সাক্ষাৎ, যেহেতু নির্বাচনী কাজ ওইভাবে শুরু হয় নাই। তা আমরা নির্বাচিত হলে প্রথম কাজই হবে যে আমি ওয়ার্ড ভিত্তিক অরাজনৈতিকভাবে সবাইকে নিয়ে বসবো। বসে তাদেরকে তাদের যে চাহিদাটা, তারা কি চায়, কোন বিষয়গুলি, সেগুলি নিয়ে আমি তাদের এলাকার থেকে, ওই এলাকার যে ওয়ার্ড ভিত্তিক যারা ওই এলাকা বসবাস করে দীর্ঘদিন অরাজনৈতিকভাবে আছেন, তারাদের থেকে আমি সব জিনিসগুলি, প্রস্তাবগুলি নিব। নিয়ে তাদের কাছ আলোচনা করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে ওই ওয়ার্ডে কোন কাজগুলো আগে করতে হবে সেইভাবে আমরা কর্মসূচি প্রণয়ন করব। আপনি অরাজনৈতিক ভাবে যারা আছে তাদের কথা বলেছেন, রাজনৈতিক ভাবে যারা আপনার বিরোধী মতাদর্শের, তাদের ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা থাকে? আমি কিন্তু বলেছি যে অরাজনৈতিক মানে আমার দলের বাইরে যারা আছে, হ্যাঁ, তারা তো ওই অরাজনৈতিক, তারা সবাই ওগুলির সাথে করবে। সম্পৃক্ত হবে। আর আমি এলাকার উন্নয়নের ব্যাপারে যারা এইবার নির্বাচনে দাঁড়িয়েছে তাদের সবাইকে নিয়ে, তাদের কাছে তারা এলাকা নিয়ে ভাবছে। যারা প্রার্থী তারা তো এই এলাকার সবাই চাচ্ছে যে এলাকার ভালো কিছু হোক, ভালো কিছু করবেন। তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে ভালো যে প্ল্যানগুলি আছে তাদের কাছেও আমি যাব যে ভাই, আপনি তো এলাকা নির্বাচন করতে চেয়েছেন, তাহলে আপনি এই এলাকা নিয়ে কি চিন্তা ভাবনা ছিল, আসেন আমরা শেয়ার করি সবাই মিলেই। আমরা যেহেতু সবাই এলাকার উন্নয়নে কাজ করতে চেয়েছি, ঐক্যবদ্ধভাবে আসেন সবাই আমরা কিছু করা যায়। আপনি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এলাকাকে গড়ে তুলতে চান। জি জি, আমি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের মতামতের ভিত্তিতে ভালোর সাথে থেকে ভালো কাজগুলি করারই চেষ্টা করব সবাইকে নিয়ে, ইনশাআল্লাহ। হাবিব ভাই, একটা জিনিস যেটা হয় যে প্রথমে জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধি হওয়ার আগে জননেতা থাকেন, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার পর এলাকার মানুষের সাথে একটা দূরত্ব তৈরি হয়। তো এটা আপনার ক্ষেত্রে হবে কিনা?
ব্যাপার হচ্ছে আমি বারবার একটাই কথা বলি যে আমি তো আসলে এখানে আমি ৩৮ বছর যাবত থেকে কখনো দল ক্ষমতায় ছিল, কখন আমার তো আসলে কোনো পরিবর্তন হয়নি। আমি তো এরকমই ছিলাম। আমি এরকমই জীবনযাপন করছি। আমার এই সাদাসিধা জীবনযাপন তো ছোটকাল থেকেই। এটা ঠিক। অনেক ধন্যবাদ হাবিবুর রশিদ হাবিব আপনাকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আসছেন। আপনাদের এই পত্রিকার আমি উত্তরোত্তর আরো উন্নতি আশা করি, এবং আপনারা আরো ভালো করেন। দেশের কথা, দেশের মানুষের কথা, আমি বিশেষ করে আমার ঢাকা ৯ কে গড়ে তোলার ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।